এই ছেলেটা মন চাইলেই যে কোনো সময় সিংহ হয়ে যেতে পারে। আর সে এমন একটা স্কুলে ভর্তি হয়েছে যেখানে কেবলমাত্র সুপার পাওয়ারওয়ালা বাচ্চারা ভর্তি হতে পারবে। কিন্তু সুপার পাওয়ারওয়ালা বাচ্চারা কি নিজেদের উপর কন্ট্রোল করতে পারবে, নাকি তা হবে মানুষের জন্য ভয়ানক এক অভিশাপ? সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। আমাদের আজকের গল্পটা শুরু হয় পাহাড়ে কিছু লায়নকে দেখিয়ে, যেগুলো বাচ্চা কাচ্চা সহ পুরো পরিবার নিয়ে পাহাড়ের উপর দিয়ে হাঁটছিল। পুরো দলের মধ্যে তখন অনেকগুলো লায়ন ছিল, যাদের মধ্যে সব থেকে বয়স্ক লায়ন হচ্ছে তাদের বাবা। সে তাদেরকে বলে, দেখো ছেলেরা, আমাদের খুব সাবধানে চলতে হবে, বিশেষ করে এই শহরের মানুষের থেকে, কারণ মানুষেরা খুব দ্রুত রং বদলায়। তারা আমাদেরকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। এটা শুনে সেখানে থাকা ছোট্ট লায়ন বলে, কেন? আমরা কি অপরাধ করেছি? আর মানুষ কেনই বা আমাদেরকে মেরে ফেলতে চায়? আমরা তো শুধুমাত্র মাউন্টেন লায়ন, আমরা তো সব সময় পাহাড়েই থাকি। পাহাড় ছেড়ে আমরা কখনো লোকালয়ে যাই না, আর মানুষের উপরে কখনো আক্রমণও করি না। তাহলে কেন তারা আমাদেরকে মেরে ফেলতে চায়? উত্তরে বড় লায়নটি বলে, দেখো বাবা, মানুষের উপর কোনো বিশ্বাস নেই। তারা যখন তখন মত পরিবর্তন করে তাদের সুবিধার জন্য। এটা শুনে ছোট্ট লায়নটি অনেক বেশি হতাশ হয়ে যায়, তবে তার মানুষের প্রতি অনেক বেশি আগ্রহ জন্মায়। তার জানার আগ্রহ জাগে মানুষ কেন এমনটা করে। এটা জানার জন্য সে একদিন পরিবার থেকে আলাদা হয়ে মানুষের ধারে চলে যায়। এরপর কাহিনী পরিবর্তন হয়, আর আমাদের একটি ছোট্ট বাচ্চাকে দেখানো হয়। সে হঠাৎ করে ভয় পেয়ে ঘুম থেকে উঠে যায়। এই ছেলেটির নাম হচ্ছে জয়। সে এতক্ষণ ধরে স্বপ্নে এই সব কিছু দেখছিল, আর এখান থেকে কাহিনীর আসল রহস্য শুরু হয়। কারণ এইমাত্র সে যে লায়নের বাচ্চাটিকে স্বপ্নে দেখেছে সেটা সে নিজেই। তার বাবা হাজারো নিষেধ করা সত্ত্বে সে মানুষের সম্পর্কে জানার জন্য নিজের রূপ পরিবর্তন করে, আর লায়ন থেকে মানুষের ঘনবসতির মধ্যে চলে আসে। সে দেখতে অনেক বেশি কিউট হয়। সেখানে থাকা এক পরিবার তাকে তাদের সঙ্গে বাড়িতে নিয়ে যায়, আর তাকে নিজের সন্তানের মতো করে মানুষ করতে থাকে। মানুষের সাথে থাকতে থাকতে বহুদিন নিজের রূপ পরিবর্তন না করায় জয় তার রূপ পরিবর্তন করার শক্তি ধীরে ধীরে হারিয়ে ফেলেছিল। জয় অনাথ বলে তাকে ওই পরিবার নিজের সন্তানের মতো করে মানুষ করে। সেখানে তার একজন বড় ভাই, একজন ছোট বোন এবং বাবা মা ছিল। তারা তাকে এতটাই ভালোবাসতো যে সে কখনো অনাথ অনুভব করত না, আর তার পরিবারের লোকেরাও জানে না সে একটা মাউন্টেন লায়ন। এরপর তারা যখন একসাথে বসে খাবার খাচ্ছিল, তখন তারা টিভির সংবাদে একটি খবর দেখতে পায় যে কিছু পাখি মিলে একটা প্লেনের উপর আক্রমণ করেছে। প্লেনটি কোনো উপায় না পেয়ে ইমার্জেন্সি ল্যান্ডিং করে। যদিও এতে করে কারো জীবন যায়নি, তবে এটা প্রথম আক্রমণ ছিল না। প্রায় দেখা যেত বিভিন্ন পশু পাখি এমনভাবে দল বেঁধে মানুষের উপর হামলা করছে, দেখে মনে হতো তারা প্ল্যান করে যুদ্ধে নেমেছে। এরপর তারা খাওয়া দাওয়া শেষ করে জয়কে নিয়ে একটা নতুন বোর্ডিং স্কুলের দিকে রওনা হয়। জয় আসলে সেখানে যেতে চাচ্ছিল না, তবে একটা দিক ভেবে সে রাজি হয়ে যায়, কারণ নতুন পরিবেশে গেলে সে নতুন ধরনের কিছু শিখতে পারবে। এতে তার জ্ঞান অনেক বেশি বৃদ্ধি পাবে। সে মূলত মানুষের মধ্যে এসেছিল মানুষ সম্পর্কে খুব ভালোভাবে জানতে, তাই এই স্কুল তার জন্য একটি ভালো জ্ঞান অর্জনের জায়গা হতে পারে। আর এই কথা ভেবে সে রাজি হয়ে যায়। তারা সবাই মিলে জয়কে নিয়ে স্কুলে যাওয়ার জন্য রওনা হয়। স্কুলে পৌঁছানোর পর সেখানকার প্রধান শিক্ষিকা লিজা তাদেরকে ওয়েলকাম জানায়, আর জয়ের মাকে বলে, আপনাদের একটুও টেনশন করতে হবে না, জয় এখানে খুব ভালোভাবেই থাকতে পারবে। আর দেখা যায় সবাই এখানে খুব মিলেমিশেই থাকে। জয়ের পরিবার চলে যেতেই লিজা জয়কে বলে, আমি তোমার সম্পর্কে সবকিছু জানি। তুমি যে শেফ শিফটার তা আমরা খুব ভালো করেই জানি। বন্ধুরা, তোমরা যারা শেফ শিফটার কি জানো না তারা জেনে নাও। শেফ শিফটার বলতে তাদেরকে বোঝানো হয় যারা নিজেদের রূপ পরিবর্তন করতে পারে। প্রধান শিক্ষিকা তাকে আরো বলে, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে যারা আছে তারা সবাই মূলত শেফ শিফটার। এখন তুমি আমাকে বলো, তুমি আসলে কোন ধরনের প্রাণী? জয় বুঝতে পারে এখানে আর মিথ্যা কথা বলে লাভ নেই, তাই সে সবটা সরল মনে স্বীকার করে এবং বলে, আমি হচ্ছে একটা মাউন্টেন লায়ন। এটা শুনে লিজা যতটা না অবাক হয় তার চেয়ে সে খুব বেশি খুশি হয়, কারণ তাদের স্কুলে অন্য সকল প্রাণী ছিল, তবে লায়ন খুব একটা দেখা যেত না।
তাই বনের রাজাকে পেয়ে গিয়ে লিজা খুব বেশি খুশি হয়ে যায়। জয়কে বাকি সবার সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে যাওয়া হয়। সবাই তাকে দেখতে পেয়ে খুশি হলেও জেফরি নামের একটি ছেলে তাকে দেখে মোটেও খুশি হয়নি। মূলত জেফরি ছিল একটি নেকড়ে। সে তার পজিশন হারানোর ভয় পাচ্ছিল, কারণ সে ভালো করেই জানতো যে বনের রাজা হলো সিংহ। যতদিন সিংহ ছিল না ততদিন সে একাই রাজত্ব করেছে, কিন্তু এখন এখানে একটা সিংহ চলে এসেছে, তাই তার আর নেতাগিরি বেশি দিন থাকবে না। আর এটা ভেবেই সে শুরুতে জয়ের সঙ্গে ঝামেলা করতে শুরু করে দেয়, কিন্তু সেখানে প্রধান শিক্ষিকা থাকার কারণে সে কিছুই করতে পারে না। লিজা তাদের ঝগড়া থামিয়ে দেয়। স্কুলে মাউন্টেন লায়ন ভর্তি হয়েছে এটা শুনতে পেয়ে জয়ের সাথে দেখা করতে এনটিও নামের একজন লোক আসে। এই স্কুলটা আসলে এনটিওর নিজের। সে সারা দুনিয়া থেকে খুঁজে খুঁজে শেফ শিফটারদেরকে এখানে নিয়ে আসে। আসলে সে নিজেও একজন শেফ শিফটার। সে শুধুমাত্র শেফ শিফটার নয়, বরং সে নিজেও একটা মাউন্টেন লায়ন। এনটিও জয়ের কাছে জানতে চায় সে তার পরিবারের সাথে যোগাযোগ রেখেছে কিনা, কিন্তু জয় বলে আমি তাদেরকে ছেড়ে আসার পরে তাদের সাথে আর কখনো দেখা বা যোগাযোগ করিনি। এমনকি আমি এখন চাইলে নিজের রূপও আর পরিবর্তন করতে পারি না। এনটিও তাকে আশ্বস্ত করে সে জয়কে তার শক্তি ফিরিয়ে দিবে। নিজের শক্তির উপরে কন্ট্রোল আনার জন্য এই একাডেমি তৈরি হয়েছে। এরপর জয়কে তার রুমে নিয়ে আসা হয়। সে এখন থেকে এখানেই থাকবে। সে তার রুমমেটদের সাথে পরিচিত হয়। তার রুমমেট একটি কাঠবিড়ালি। এখন থেকে সে তার সঙ্গেই থাকবে। আর এই স্কুলের একটি বিশেষ নিয়ম রয়েছে, এখানে কোনো প্রাণী অন্য কোনো প্রাণীর সাথে লড়াই করতে পারবে না। শুধুমাত্র লড়াই করার জন্য নির্ধারিত ক্লাস টাইমে লড়াইয়ের অনুশীলন করতে হবে। তাই সিংহের খাঁচায় কাঠবিড়ালি নিশ্চিন্তে ঘুরে বেড়ায়, কিন্তু সিংহের কিছু বলার থাকে না। ঠিক তখনই ক্লাসের সময় হয়ে যায়। তাই লিলি জয়কে সাথে করে নিয়ে ক্লাসের দিকে যেতে থাকে। তাদের ক্লাস মূলত একটি জঙ্গলের ভিতরে। জঙ্গল দিয়ে যাওয়ার পথে মিয়া নামের একটি মেয়ের সাথে তার দেখা হয়। মিয়া মূলত লিলির বান্ধবী। সে মূলত একটি পাহাড়ি হরিণ। ক্লাসে প্রবেশ করতে সবাইকে নিজের নিজের জায়গায় দাঁড়াতে বলা হয়। তাদের আজকের ক্লাসের প্রফেসরের নাম হলো ডেভিড। সে সবাইকে নিজের শক্তি কন্ট্রোল করা শেখাচ্ছিল, যাতে করে সবাই নিজেদের ইচ্ছামতো নিজেদের রূপ পরিবর্তন করতে পারে। জয় ক্লাসে নতুন হয়, শুরুতেই তাকে নিজের রূপ পরিবর্তন করতে বলা হয়, কিন্তু জয় কোনোভাবে নিজের আসল রূপে ফিরতে পারছিল না। বহু বছর মানুষের মধ্য থেকে সে তার রূপ পরিবর্তনের ক্ষমতা প্রায় হারিয়ে ফেলেছে। আর তার এই অবস্থা দূর থেকে দেখেই তাদের প্রিন্সিপাল লিজা খেয়াল করছিল। সে জয়ের কাছে এসে বলে, তুমি চোখ বন্ধ করে তোমার পরিবারের কথা কল্পনা করো, তাহলেই তুমি তোমার আসল রূপে ফিরে যেতে পারবে। এরপর জয় যখনই চোখ বন্ধ করে তার বাবার কথা চিন্তা করে, তখনই সে একটা লায়নে পরিণত হয়ে যায়। আর এটা দেখতে পেয়ে বাকি বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায়। তারাও তাদের নিজস্ব রূপে চলে আসে। ক্লাস শেষে তাদের পরিচয় হয় নতুন এক সদস্যের সাথে, যে ছিল মূলত একটি ষাঁড়। তার নাম ছিল ব্যান্ডন। ব্যান্ডন এখন থেকে তাদের সাথেই থাকবে। তারা তিনজন এক রুমে থাকার কারণে তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। তারা তিনজন মিলে যখন ক্যান্টিনে খেতে চলে যায়, তখন জেফরি তার দলবল নিয়ে জয়ের পথ আটকে দেয়। এখানে জেফরির দলের সবাই তার মতো নেকড়ে ছিল। তারা দলবল নিয়ে বাকি সকল জানোয়ারদেরকে খুবই বিরক্ত করে বেড়াতো। আর এই বিষয়টা জয়ের অত্যন্ত খুব বেশি খারাপ লাগে। সে জেফরিকে বলে সে এমনটা কেন করছে। তাদের কথা কাটাকাটি হতে হতে এটা এক পর্যায়ে মারামারিতে রূপ নেয়। ঠিক তখনই তাদের এক ক্লাস শিক্ষক এসে তাদেরকে থামিয়ে দেয় আর তাদেরকে বলে, আর কখনো যেন নির্ধারিত ক্লাসের বাইরে তোমাদেরকে লড়াই করতে না দেখি। পরের দিন সকালে লড়াইয়ের জন্য নির্ধারিত ক্লাস টাইমে সবাই উপস্থিত হয়। সেখানে সবাই তাদের লড়াই প্র্যাকটিস করবে, কিন্তু কেউ কাউকে একেবারে প্রাণে মেরে ফেলতে পারবে না। এমনকি প্রাণে মেরে ফেলার মতো আঘাতও করতে পারবে না। তারা শুধুমাত্র লড়াইয়ের টেকনিকগুলো অনুসরণ করবে, যাতে বাইরের শত্রু আসলে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে। সেখানে উপস্থিত থাকা একটি মেয়ে ভাল্লুকের সাথে ব্যান্ডনের লড়াই শুরু হয়। আগে থেকে লড়াই করার টেকনিক না জানা থাকা এই লড়াই ব্যান্ডন হেরে যায়। এরপর সেই ভাল্লুকের সাথে লড়াই করার জন্য জয়কে বলা হয়, কিন্তু জয় অনেক চেষ্টা করেও নিজের রূপ পরিবর্তন করতে পারছিল না। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় এনটিও। এনটিও অন্য বাচ্চাদের থেকে জয়কে
একটু আলাদা করে দেখছিল, কারণ সে নিজেও একটা মাউন্টেন লায়ন, মানে সে তার নিজেরই সজাত। সে একটি থলেতে জয়ের জন্য মাউন্টেন লায়নের শরীরের কিছু অংশ নিয়ে এসেছে, যার গন্ধ নেওয়ার সাথে সাথে সে লায়নে পরিবর্তন হয়ে যায়, আর সে খুব সহজে এই লড়াইয়ে জিতে যায়। লড়াই শেষে এন্টিও তাকে সেই থলেটি দিয়ে বলে, এটা তোমার কাছেই রেখে দাও যাতে তোমার রূপ পরিবর্তন করতে কষ্ট না হয়। এন্টিও চলে যাওয়ার পরে সেখানে জেফ্রি তার দলবল নিয়ে চলে আসে আর তাকে রাতে মাঠে এসে মারামারি করার জন্য চ্যালেঞ্জ জানায়। জেফ্রি তাকে বলে, শালা ভীতু একটা, যখনই তোকে মারতে আসি তখনই অন্য কারো সাহায্য নিয়ে তুই বেঁচে যাস। এসব শুনে জয় প্রচন্ড পরিমাণে রেগে যায় আর ভাবতে থাকে, আমি একটা মাউন্টেন লায়ন আর ওরা তো সাধারণ একটা নেকড়ে, ওদের এত সাহস কি করে হয় আমাকে চ্যালেঞ্জ করার। তাই সে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয়। যাই হোক, এরপরে দেখা যায় রাতে রুমমেটদের নিয়ে জয় সেখানে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় জেফ্রি সেখানে একা নয়, বাকিরাও তার সাথে লড়াই করার জন্য রেডি হয়ে আছে। তবে সে ভয় না পেয়ে লড়াই করতে প্রস্তুত হয়ে যায়। জয় যেহেতু লড়াই করার পদ্ধতি এখনো শেখেনি, তাই সে একা 3 নেকড়ের সাথে পেরে উঠছিল না। তাই তাকে সাহায্য করতে ব্যান্ডন তখন ষাঁড়ের রূপ নিয়ে চলে আসে আর সে বাকিদেরকে হারিয়ে দেয়। পরের দিন সকালে এন্টিও জয়কে নিয়ে লং ড্রাইভে বের হয়। সে জয়কে বলে, দেখো কালকে রাত্রে তোমার আর জেফ্রির মধ্যে যা হয়েছে তা আমি সবটাই শুনেছি, তবে এটা শুনে অনেক লজ্জা লাগছে যে তুমি তাদের সাথে একা লড়াই করে জিততে পারোনি। জয় বলে, আমি একা আর ওরা 3 জন, তাহলে আমি কি করে তাদের সঙ্গে পারবো? এন্টিও তখন তাকে বলে, এটা কোনো কথা নয়, তুমি হচ্ছে একটা মাউন্টেন লায়ন, এরকম 3 জন নয় বরং 30 জন আসলেও তুমি তাদেরকে খুব সহজে হারিয়ে দিতে পারবে, প্রয়োজন হলে আমি তোমাকে সেই প্রশিক্ষণ দেব। এরপর ড্রাইভ শেষ করে এন্টিও জয়কে আবারও স্কুলে নামিয়ে দিতে যায়। তখন সেখানে স্কুলের প্রধান শিক্ষিকা এসে তাকে বলে, দেখো তুমি যদি জয়কে এভাবে আলাদাভাবে কেয়ার করো তাহলে এটা অন্য স্টুডেন্টদের উপর বাজে প্রভাব ফেলবে। কিন্তু তার কথাতে গুরুত্ব না দিয়ে এন্টিও বলে, জয় একটা মাউন্টেন লায়ন, তাই তাকে সেরা একটা ট্রেনিং দিতে হবে, আর এটা আমি নিজেই দিব। এদিকে স্কুলে ফিরতেই মারামারি করার জন্য জয় এবং জেফ্রি দুজনকেই তাদের শিক্ষক শাস্তি স্বরূপ রান্নাঘরে কাজ করতে দেয়। পরের সিনে দেখা যায় মিয়া জয়কে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। সেখানে গিয়ে তারা দেখতে পায় কিছু শিক্ষক এবং ছাত্র মিলে গোপনে মিটিং করছে। মিয়া তাকে জানায় এরা মূলত এখানে বসে থাকা মানুষকে কিভাবে বিরক্ত করা যায় সেই বিষয়ে গোপনে প্ল্যান করছে। মিটিং চলাকালীন সেখানে একটা বাজ পাখি চলে আসে। এই বাজ পাখিটি অন্য কেউ ছিল না, সে হচ্ছে তাদের প্রধান শিক্ষিকা লিজা। এটা দেখতে পেয়ে জয় একদমই অবাক হয়ে যায়। লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখার পর তারা সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় জয়কে স্পেশাল ট্রেনিং দেওয়ার জন্য সেখানে এন্টিও আসে। শিকার শেখানোর জন্য জয়কে সাথে করে সে জঙ্গলে নিয়ে যায়। জয় খুব ট্যালেন্টেড একটা বাচ্চা, তাই খুবই সহজে সে শিকার করার কৌশলগুলো আয়ত্ত করে ফেলে এবং অল্প কিছুদিনের মধ্যে অনুশীলন শেষ করে সে তার প্রথম শিকারটা করে নেয়। এই খবর দ্রুত সমস্ত স্কুলে ছড়িয়ে পড়ে আর সবাই তাকে বাহবা দিতে শুরু করে। সবাই তাকে বাহবা দিলেও তার কাছের বন্ধু মিয়া উদাস হয়ে বসে থাকে। এরপর জয় মিয়ার কাছে গিয়ে বসে, কিন্তু তাকে কিছু না বলেই মিয়া সেখান থেকে উঠে যায়। জয় তখন লিলির কাছ থেকে জানতে চায় মিয়ার কি হয়েছে, সে আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছে। তখন লিলি তাকে জানায়, মিয়া সব সময় ভাবতো তুমি হয়তোবা অন্য সবার মতো নয়, অন্য প্রাণীদের শিকার করার মধ্যে তুমি নিজের সফলতা খুঁজবে না, কিন্তু তুমিও অন্য প্রাণীদের মতো ব্যতিক্রম নয়। মিয়ার বাবা মাকে মাউন্টেন লায়ন মেরে ফেলেছিল, তাই সে মাউন্টেন লায়নদেরকে ঘৃণা করে। সে তোমার মধ্যে মায়া মমতা দেখতে পেয়ে ভেবেছিল তুমি হয়তোবা সবার মতো হবে না, কিন্তু আজকে শিকারের খবর জানতে পেরে সে অনেকটা কষ্ট পেয়েছে। ওই দিন রাতে জয় দেখতে পায় জেফ্রি এবং তার দলবল একত্রে কোথায় যাচ্ছে। জয় তাদের পিছু নিয়ে সেখানে গিয়ে দেখতে পায় জেফ্রি এবং তার বন্ধুরা মিলে একটা ফ্যাক্টরিতে আক্রমণ করছে। সেখানে থাকা গার্ডকে ভয় দেখিয়ে তারা তাড়িয়ে দেয় এবং তারপরে ফ্যাক্টরির সমস্ত তার দাঁত দিয়ে ছিঁড়তে থাকে। জয় তাদেরকে পেছন থেকে বাধা দিলে জেফ্রি এবং তার দলবল জয়কে বলে, তোর তো সাহস কম না, তুই আমাদেরকে ফলো করে এখানে এসেছিস, আজকে এখানে তোকে কে বাঁচাবে? তোকে এখানেই মেরে আমরা আলু ভর্তা বানিয়ে দিব। এরপর তাদের মধ্যে লড়াই শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে সেখানে এন্টিও চলে আসে। সে জেফ্রিকে বলে, এখানে হট্টগোল করো না, তাহলে সবাই জেনে যাবে, তাই তোমরা দ্রুত লুকিয়ে পড়ো।
এটা শুনে জয় একদমই অবাক হয়ে যায়। সে বুঝতেই পারছে না আসলে কি হচ্ছে। আর এর মানে হলো এই সব কিছুর পেছনে এনটিওই আছে। এনটিও জয়কে বলে আমি সবকিছু বুঝিয়ে বলছি, তুমি আমার সাথে চলো। এরপর জয়কে নিয়ে এনটিও তার ঘরের মধ্যে চলে আসে। সেখানে এসে সে জয়কে বলে তুমি যে এই ফ্যাক্টরিটা দেখছো, এই ফ্যাক্টরিটা তৈরি করার জন্য অর্ধেক বন কেটে উজাড় করে ফেলা হয়েছে। কত পশু পাখি গৃহছাড়া হয়েছে। এই ফ্যাক্টরিতে তৈরি করা হয় ক্ষতিকারক কেমিক্যাল, যা বাতাসের সাথে মিশে পশু পাখির অস্তিত্ব হুমকির মুখে নিয়ে আসে। এমনকি এই ফ্যাক্টরি তৈরি করার সময় কিছু শিকারী পশু পাখিদেরকে গুলি করে নির্বিচারে মেরে ফেলেছে। আর তারা আমার স্ত্রী সন্তানকেও মেরে ফেলেছে। তাদের তো কোনো দোষ ছিল না। আর তারা কারো উপরেও আক্রমণ করেনি। তারা লোকালয়ে যায়নি। তারা নিজেদের ঘরের আশেপাশেই ঘুরছিল। এখন তুমি বলো, আমি আমার ঘরে থাকার পরেও আমাকে মরতে হচ্ছে, আর এটা আমি কি করে মেনে নেব? আর তাই বিগত 50টি বছর ধরে আমি আমার রূপ পরিবর্তন করে মানুষের মধ্যে ঢুকে গিয়েছি। মানে মানুষের বিভিন্ন সংস্থার মাধ্যমে পশু পাখিদের বাঁচানোর আন্দোলন করে যাচ্ছি। কিন্তু তাতেও তেমন কোনো কাজ হচ্ছে না। মানুষ বেপরোয়াভাবে গাছপালা কেটে বন উজাড় করে নিজেদের প্রয়োজন মিটাচ্ছে। তাদের ভালো থাকাটাই তাদের একমাত্র উদ্দেশ্য। এতে করে বনের পশু পাখি মারা গেলে তাদের কিছুই আসে যায় না। এসব শুনে জয় সত্যিই বাকরুদ্ধ হয়ে যায়। জয় আসলে কোন পক্ষ নিবে সেটা সে বুঝে উঠতে পারছিল না। যদিও সে মানুষের ক্ষতি করতে চায় না, তবুও মানুষের এই ব্যবহার সে মেনে নিতে পারছিল না। তাই সে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে এনটিওকে বলে, আমাকে কিছু সময় দাও, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিব। এটা বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন মিয়া, জয় এবং ব্যান্ডন একত্রে খেলা করছিল। সেই সময় ব্যান্ডন তার কন্ট্রোল হারিয়ে একটা গাড়ির সঙ্গে গিয়ে ধাক্কা খায়। যদিও সে গুরুতর তেমন কোনো আঘাত পায়নি, তবে গাড়ির অবস্থা একদমই খারাপ হয়ে যায়। আর একটু হলে হয়তোবা কেউ গুরুতর আহত হতো। তবে সব থেকে অবাক করা ব্যাপার হলো এই গাড়িটা অন্য কারো নয়, বরং এই গাড়িটি ছিল জয়ের বাবা মায়ের। জয়ের সাথে দেখা করতে আসার সময় তাদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে। যাই হোক, এখানে আসার পর তার বাবা মা দেখতে পায় জয় এখানে অনেক হাসি খুশি রয়েছে। তাদের ছেলে অনেক বেশি ভালো আছে। এটা দেখতে পেয়ে তারা অনেক বেশি খুশি হয়। তারা যাওয়ার সময় জয়কে বলে, আগামী রবিবার আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি। তোমার তো রবিবারে স্কুল বন্ধ থাকে, তো তুমিও ওই দিন আমাদের সাথে যাবে। এটা শুনতে পেয়ে জয় অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ অনেকদিন পর পরিবারের সাথে সে একসাথে ঘুরতে যাবে। জয়ের পরিবার চলে যাওয়ার সাথে সাথে তার কাছে এনটিওর ফোন আসে। সে জয়কে বলে, রবিবার আমাদের একটা বড় মিশন রয়েছে, সেখানে কি তুমি আমাদের সঙ্গে যোগ দিবে? জয় তাকে সরাসরি না বলে দেয়, আর বলে ওই দিন সে পরিবারের সাথে পিকনিকে যাবে। জয় অনেক বেশি চিন্তিত ছিল। সে বুঝতে পারছিল না মানুষের পক্ষে যাবে নাকি পশু পাখিদের পক্ষে থাকবে। এটা ভেবে সে একটা গাছের ডালে বসে উদাস হয়ে থাকে। আর সেখানে বসে সে একটি কাকের সাথে গল্প করছিল। ঠিক তখনই সেখানে একদল শিকারী জয়ের উপর গুলি চালায়। জয় পালিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু শিকারীরা ড্রোন দিয়ে তাকে খুঁজে বের করে ফেলে। এমনকি তাকে খুঁজে বের করার জন্য তার পিছনে কুকুর ছেড়ে দেয়। তার সাথে থাকা সেই কাকটিও একটি শেপ শিফটার। সে প্রথমে ড্রোনটিকে নষ্ট করে দেয়, তারপর জয়কে পথ দেখিয়ে স্কুলের দিকে নিয়ে যায়। জয় কিছুটা আহত হয়। তার আহত হওয়ার খবর পেয়ে এনটিও দৌড়ে আসে, আর সে জয়কে বলে, আমি তোমার আসল পরিবারের খবর নিয়েছি, তাদেরকেও শিকারীরা মেরে ফেলেছে। এবার তুমি সিদ্ধান্ত নাও, আজকের এই কাহিনীর পর এখনো কি তুমি মানুষের পক্ষেই থাকবে? জয় এসব দেখে অভিমানে এনটিওর সাথে যোগ দেয়। এরপর তারা একত্রে একটি রুমে গোপন বৈঠক করে। সবাই সবার দায়িত্ব বুঝে নিচ্ছিল, কিভাবে পুরো ফ্যাক্টরিটা ধ্বংস করতে হবে। এনটিও সবাইকে তার মাস্টার প্ল্যান বোঝাচ্ছিল। জয় বলে, আমি আপনার সাথেই আছি, তবে এতে যেন কোনো মানুষের প্রাণ না যায়। শুধুমাত্র আমাদের ওই ফ্যাক্টরিটাকে ধ্বংস করতে হবে। এরপর জয়ের পরিবার তাকে ফোন দিয়ে বলে, তুমি কখন আসবে? জয় তখন বলে, মা আমাকে ক্ষমা করো, আমার স্কুলে একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হবে, আর আমাকে সেখানে অংশগ্রহণ করতে হবে। তাই এখানে আমাকে অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে। ফোন রাখতে লিলিয়ার ব্যান্ডন সেখানে আসে। তারা জয়কে বলে, তুমি আমাদের কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ। তুমি সবার সাথে কোথায় যাচ্ছ? কি এমন গুরুত্বপূর্ণ কাজ করছো? দয়া করে আমাদেরকে সবকিছু বলে দাও। কিন্তু জয় তাদের কোনো কথারই উত্তর দেয় না।
সে বলে এখন কিছু বলার সময় নেই, আমি পরে তোমাদেরকে সবকিছু বুঝিয়ে বলবো। যাই হোক, প্ল্যান মোতাবেক সবাই ফ্যাক্টরিতে চলে আসে। সেখানে থাকা অনেকগুলো কাঠের গুঁড়ি ফ্যাক্টরির মেশিনগুলোর উপর ফেলে তারা সব মেশিনগুলো নষ্ট করে ফেলে এবং তারা প্ল্যান মোতাবেক আগাতে থাকে। ঠিক তখনই জয়ের নজর পড়ে পাহাড়ের নিচের দিকে। সে দেখতে পায় কাঠের গুঁড়িগুলো যেখানে গিয়ে পড়বে ঠিক সেখানেই তার পরিবারগুলো পিকনিক করতে এসেছে। সে সবাইকে দৌড়ে গিয়ে কাজ বন্ধ করতে বলে, কিন্তু কেউ তার কোনো কথায় পাত্তা দেয় না। তখন সে সাথে সাথে এনটিওকে কল করে, কিন্তু এনটিও তার কথা শুনে বলে এরকম বড় বড় মেশিনে তো কিছু মানুষের প্রাণ অবশ্যই যাবে, তাছাড়া এই মানুষগুলো তো তোমার আসল বাবা মাও নয়। যাই হোক, এই কথা শোনার পরে জয়ের গায়ের আগে আগুন জ্বলে ওঠে। কিন্তু জয় একা এত লোকের সাথে কিভাবে লড়বে সে কিছুতেই কিছু বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই সেখানে লিলি আর ব্যান্ডেন চলে আসে, কিন্তু সেখানে থাকা প্রত্যেকেই তাদের উপর আক্রমণ করে বসে। এমনকি এনটিও এসে জয়ের উপর আক্রমণ করে। তাদের লড়াইয়ের সময় হঠাৎ দড়ি ছিঁড়ে সেই কাঠের গুঁড়িগুলো নিচের দিকে পড়তে থাকে। জয়ের পুরো পরিবার বিষয়টি দেখতে পেয়ে সেখান থেকে দ্রুত সরে যায়, কিন্তু জয়ের ছোট বোনের কানে হেডফোন থাকায় সে কিছুই শুনতে পায় না। তার উপরে যখনই একটা কাঠের গুঁড়ি পড়তে যাবে ঠিক তার আগ মুহূর্তেই জয় তার বোনকে বাঁচিয়ে ফেলে। বোনকে বাঁচিয়ে জয় এনটিওর কাছে গিয়ে চিল্লাতে থাকে আর বলে, তুমি কথা দিয়েছিলে মানুষের কোনো ক্ষতি করবে না, কিন্তু তুমি তোমার কথা রাখোনি। আমি আর তোমার সাথে কাজ করব না, এমনকি তোমার কোনো মিশনও সফল হতে দিব না। এরপর জয় স্কুলে ফিরে গেলে সবাই তাকে অনেক বাহবা দিতে থাকে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।